আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ সংবাদ নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন যমুনা আই ডেস্কে স্বাগত সবাইকে। শুরুতেই থাকছে শিরোনাম। নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে উত্তাল ভারত, আজও মহারাষ্ট্র, কেরালা আর বিহারে আন্দোলন। সহিংসতায় উত্তরপ্রদেশে নিহত 11 জন। 2020 সালের জন্য মার্কিন প্রতিরক্ষা খাতে রেকর্ড $73,800 কোটি বরাদ্দ, যুক্ত হল মহাকাশ বাহিনী। ইদলিবে নতুনভাবে রুশ সিরীয় জোটের অভিযানে নিহত কমপক্ষে 72, একদিনেই শহর ছেড়েছে 18,000 মানুষ। এসব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি, রাহাত মিনহাজ। সংশোধিত নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে উত্তাল ভারত, আজও কেরালা, মহারাষ্ট্র ও বিহারে পালিত হচ্ছে বন্ধ আর বিক্ষোভ কর্মসূচি। শুধু উত্তরপ্রদেশেই গোলাগুলিতে শিশুসহ কমপক্ষে 11 জন প্রাণ হারিয়েছেন। এর ফলে গোটা ভারতে আন্দোলন সহিংসতায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ালো 20 জনে। শনিবার ভোরেও দিল্লির জামে মসজিদের সামনে থেকে চালানো হয় ধরপাকড়। নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে কংগ্রেসের আহ্বানে কেরালায় পালিত হচ্ছে সহিংস বিক্ষোভ কর্মসূচি। রাষ্ট্রীয় জনতা দল আরজেডির ডাকে বিহারে পালিত হচ্ছে বন্ধ। গুরুত্বপূর্ণ শহরগুলোয় বন্ধ ট্রেন ও যান চলাচল। একই সাথে মহারাষ্ট্রে বিক্ষোভ সমাবেশে চলছে ধরপাকড়। এদিকে রাতভর উত্তপ্ত ছিল ক্ষমতাসীন বিজেপির শক্তি বলয় হিসেবে পরিচিত উত্তরপ্রদেশ। গোলাগুলিতে প্রাণ হারান অনেকে, যার সঠিক সংখ্যা নিয়ে চলছে প্রশাসনিক লুকোছাপা। এমনকি হাসপাতালেও চলে পুলিশি অভিযান। অভিযান চালিয়ে 1.5 শতাধিক বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। এমপি সহ অনেকেই মামলার আসামি। প্রাথমিক তদন্ত অনুসারে রাজ্যের বাইরের মানুষ সহিংসতার সাথে জড়িত। 144 ধারা উপেক্ষা করে রাতভর দিল্লির জামা মসজিদ এলাকায় বিক্ষোভ প্রদর্শন করে ছোট বড় রাজনৈতিক দল, মানবাধিকার সংগঠন ও শিক্ষার্থীরা। শনিবার ভোরে ভীমসেনা প্রধান চন্দ্রশেখর আজাদ সহ 40 জনকে আটক করে পুলিশ। একে সংবিধানের উপর কুঠারাঘাত বলছে বিরোধী দলগুলো। নাগরিকদের বাক স্বাধীনতা হরণে পেশি শক্তির ব্যবহার করছে বিজেপি প্রশাসন, যা পুরোপুরি অগণতান্ত্রিক, সংবিধান বিরোধী। কাউকে চিন্তা ভাবনার সুযোগ দেয়া হয়নি, মধ্যরাতে পাশ করানো হয়েছে বিলটি। আমার প্রশ্ন হলো, এতই যদি গুরুত্বপূর্ণ হয় নাগরিকত্ব সংশোধনী, তাহলে পার্লামেন্টে থেকেও প্রধানমন্ত্রী কেন ভোট দিলেন না? সরকারের অভিযোগ, সংবিধান পার্লামেন্টের প্রতি অনাস্থা থেকেই আন্দোলনে বিরোধীরা। এর মাধ্যমে বিশ্ব পরিমণ্ডলে ভারতের ভাবমূর্তিও তারাই নষ্ট করছে। ভারতের দায়িত্বশীল রাজনৈতিক দলগুলোই নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভে ইন্ধন যোগাচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তো জাতিসংঘের তত্ত্বাবধানে গণভোটে চেয়েছেন। তার মানে দেশের পার্লামেন্ট, সংবিধান, আদালতে তাদের কোনো আস্থা নেই। শনিবার আসামে 16 ঘন্টার জন্য শিথিল করা হয়েছে কারফিউ। সেই সুযোগে স্থানীয় দলগুলো ছোট পরিসরে করছে শান্তিপূর্ণ বিক্ষোভ। উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যেও কিছুটা স্থিতিশীল পরিস্থিতি। মৌলি ইসলাম, যমুনা নিউজ। এদিকে চলমান সহিংসতার মধ্যেই আজ মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার মন্ত্রীদের নিয়ে আলোচনায় বসবেন তিনি। ভারতীয় গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে এই তথ্য। খবরে বলা হয়, নতুন মন্ত্রী পরিষদের 6 মাসের কাজের সাফল্য ব্যর্থতা আলোচিত হবে এই বৈঠকে। বিশেষভাবে কৃষি, অর্থনীতি, সামাজিক উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করবেন তারা। সবাইকে দিতে হবে কাজের খতিয়ান। স্পষ্টভাবেই নাগরিকত্ব আইন এবং এনআরসি নিয়ে দেশের চলমান বিক্ষোভ, সহিংসতাও আসবে আলোচনায়। বিতর্কিত নাগরিকত্ব আইনটির সমালোচনায় এবার মুখ খুললেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির মোহাম্মদ। তিনি বলেন, ধর্মনিরপেক্ষ দেশে নাগরিকত্বের নামে মুসলমানদের বিতাড়িত করা অন্যায়। ভারতে যা ঘটছে তা পর্যবেক্ষণ করছি আমরা। ধর্মনিরপেক্ষ দেশে এমন আইন অপ্রত্যাশিত। কখনোই নাগরিকত্বের ক্ষেত্রে দেশটিতে ধর্ম বড় ইস্যু হয়ে দাঁড়ায়নি। সংশোধনী নাগরিকত্ব আইনে মুসলিমদের বাদ দেওয়াটা অযৌক্তিক। প্রথমবার মহাকাশ প্রতিরক্ষা বাহিনী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। 70 বছর পর মার্কিন সামরিক বাহিনীতে যুক্ত হলো নতুন বিভাগ। সেই লক্ষ্যে 2020 সালের জন্য প্রতিরক্ষা খাতে রেকর্ড $73,800 কোটি বরাদ্দ দিয়েছেন মার্কিন কংগ্রেস। ফলে গেল বছরের তুলনায় এবছর এই খাতে সরকারের বরাদ্দ বাড়ছে $2,000 কোটি বেশি। শুক্রবার নতুন প্রতিরক্ষা বিলে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত সপ্তাহে মার্কিন কংগ্রেসে পাশ হয় ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট NDAA। প্রেসিডেন্ট ট্রাম্পের অনুমোদনের পর আইন হিসেবে কার্যকারিতা পেল প্রতিরক্ষা বিলটি। সামরিক খাতে ব্যাপক পুনর্গঠনের লক্ষ্যে এই বিলে বাড়ানো হয়েছে প্রতিরক্ষা বরাদ্দ। প্রথমবারের মতো জাতীয় নিরাপত্তায় মহাকাশ প্রতিরক্ষা বাহিনী গড়তে যাচ্ছে পেন্টাগন। 7 দশক পর মার্কিন প্রতিরক্ষা বাহিনীতে যুক্ত হচ্ছে নতুন বিভাগ। মার্কিন প্রতিরক্ষা বাহিনীর জন্য এটা ঐতিহাসিক দিন। সামরিক বাহিনীর ইতিহাসে সবচেয়ে বড় বিনিয়োগের এ বাজেট। এতে সই করতে গর্বিত বোধ করছি আমি। এই বাজেটের আওতায় সামরিক বাহিনীর নতুন একটি শাখা গড়ে উঠতে যাচ্ছে, যার নাম মহাকাশ বিভাগ। সেনাদের সুযোগ সুবিধা বাড়াতেও বিশেষ বরাদ্দ রাখা হয়েছে নতুন প্রতিরক্ষা বিলে। বেতন বাড়বে সেনাদের, পিতৃত্বকালীন ছুটিও পাবেন তারা। আমাদের দুটো লক্ষ্য আছে। প্রথমত, যে কোনো পরিস্থিতিতে মার্কিন সেনারা তৈরি থাকবে। দ্বিতীয়ত, আমাদের গোয়েন্দা তৎপরতা বাড়ানো। জাতীয় নিরাপত্তার স্বার্থে বরাবরই নতুন প্রযুক্তির দিকে নজর আমাদের। চীন ও রাশিয়ার তরফ থেকে আসা হুমকি মোকাবিলার কথাও বলা হয়েছে ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট NDAA-তে। ইউক্রেনের জন্য $300 মিলিয়ন সাময়িক সহায়তার বিষয়ে উল্লেখ আছে বিলে। ডলথি তাসরিন, যমুনা নিউজ। এদিকে ফেব্রুয়ারিতে স্টেট অফ ইউনিয়নের ভাষণ রাখবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার তথ্যটি নিশ্চিত করেছে হোয়াইট হাউস। 4 ফেব্রুয়ারি জাতির উদ্দেশ্যে ভাষণ রাখতে ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠান স্পিকার ন্যান্সি পেলোসি। তাতে বলা হয়, কংগ্রেসের আগামী অধিবেশনের শুরুর আগেই প্রেসিডেন্টকে ভাষণ দিতে হবে। মার্কিন ইতিহাসে তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে অভিশংসিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ধারণা করা হচ্ছে অভিশংসন, নির্বাচন সহ নানা ইস্যু উঠে আসবে এই ভাষণে। জনমত জরিপ বলছে, ক্ষমতার অপব্যবহার এবং কংগ্রেসের তদন্তে বাধাদান করার অভিযোগে 42% মার্কিনই ট্রাম্পের পদত্যাগ চান। আগামী 31শে জানুয়ারির মধ্যে ব্রেক্সিট কার্যকরে প্রধানমন্ত্রী বরিস জনসনের পরিকল্পনায় সমর্থন দিলেন ব্রিটিশ এমপিরা। শুক্রবার পার্লামেন্টে 358-234 ভোটে সংখ্যাগরিষ্ঠতা পায় প্রধানমন্ত্রীর ব্রেক্সিট বিল। ফলে ইউকে থেকে বিচ্ছেদের সময়সীমা বৃদ্ধির আর কোনো সম্ভাবনা রইল না। এমপিদের সমর্থনে সন্তোষ প্রকাশ করেছেন জনসন। তিনি বলেছেন, ব্রেক্সিট কার্যকরে আরও এক ধাপ এগিয়ে গেল ব্রিটেন। লেবার পার্টির 6 এমপিও সমর্থন জানায় এই বিলে। আগামী 7 থেকে 9 জানুয়ারি আবারও বিতর্ক হবে। 31শে জানুয়ারির আগেই আইনে পরিণত হবে এই বিলটি। ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের যুদ্ধাপরাধের অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত করবে আন্তর্জাতিক অপরাধ আদালত ICC। শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছেন ICCর প্রধান কৌঁসুলি ফেতু বেনসুদা। তিনি বলেন, ফিলিস্তিনের পরিস্থিতি খতিয়ে দেখার যথেষ্ট কারণ রয়েছে। পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হচ্ছে বলে দাবি করেন তিনি। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের নেতারা। অন্যদিকে ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েল। এর আগে 2015 সালে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শুরু করেছিল বেনসুদা। তবে ইসরায়েল ও তার মিত্র যুক্তরাষ্ট্র উভয়ই প্রত্যাখ্যান করে ICCর এই তদন্ত। সিরিয়ায় নতুনভাবে চলছে রুশ আসাদ জোটের অভিযান। ইদলিবে গেল 24 ঘন্টায় প্রাণ গেছে কমপক্ষে 72 জনের, বাস্তুচ্যুত হয়েছেন 18,000-এর বেশি মানুষ। এমন পরিস্থিতিকে ভয়াবহ মানবিক সংকট হিসেবে আখ্যা দিয়েছে জাতিসংঘ। চলমান সংকট সমাধানে এবং সহায়তা পাঠাতে নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক হলেও তাতে ভেটো দেয় রাশিয়া এবং চীন। সিরিয়ার সীমান্তবর্তী এলাকা ইদলিব আবারও পরিণত হয়েছে মৃত্যুকূপে। IS বিতাড়নের পর এলাকাটি দখলে নিয়েছিল কুর্দিরা। তাদের নাম উল্লেখ না করলেও এবার এলাকাটির দখল নিতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে রাশিয়া সমর্থিত আসাদ বাহিনী। আকাশপথে চলছে সর্বাত্মক বিমান হামলা। মুহুর্মুহু বোমার আঘাতে ধ্বংস হচ্ছে হাসপাতালসহ বিভিন্ন স্থাপনা। জীবন বাঁচাতে পালিয়ে যাচ্ছে হাজার হাজার মানুষ। খোলা আকাশের নিচে বাস করছে অনেকে। পরিস্থিতি খুবই ভয়াবহ। গণহারে হত্যা করা হচ্ছে মানুষজনকে। জানি না কোথায় যাচ্ছি আর কি আছে কপালে। আমাদের এলাকায় কোনো বিদ্রোহী নেই, তবুও সবই ধ্বংস করে দেয়া হচ্ছে। বিমান এবং হেলিকপ্টার থেকে চালানো হচ্ছে হামলা। ইদলিবের চলমান সংকট নিয়ে শুক্রবার জরুরি বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সিরিয়ায় চরম অবনতি ঠেকাতে মানবিক সহায়তা প্রদান এবং প্রতিদ্বন্দ্বিতামূলক আচরণ কমাতে ব্যর্থ হয়েছে নিরাপত্তা পরিষদ। জার্মানি, বেলজিয়াম এবং কুয়েত সমর্থন জানালেও ভেটো দিয়েছে রাশিয়া এবং চীন।
see an immediate end of aid. সিরিয়ার বর্তমানে মানবিক সংকটে রয়েছে কয়েক লাখ মানুষ। প্রতিনিয়তই বাড়ছে নানা দুর্ভোগ, বাড়ছে নিহতের সংখ্যা। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি ত্রাণ সহায়তা পাঠানো প্রয়োজন, না হলে ঘটতে পারে বড় ধরনের বিপর্যয়। Vulnerable population. আমার প্রশ্ন হচ্ছে, আজকের এই বৈঠকে কে জিতল? আসলে কেউই জেতেনি, হেরেছে সিরিয়ার জনগণ, কারণ সেখানকার পরিস্থিতি কেউ দেখছে না। যুক্তরাষ্ট্র নিজেই সিরিয়ার সহায়তা কমিয়েছে আর এখন আমাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে। বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে, তুরস্ক সীমান্ত এলাকায় নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠান নামে গেল 1 বছরে রাশিয়া ও তুরস্কের যৌথ অভিযানে প্রাণ গেছে 1300-র বেশি মানুষের। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। সৌদি আরবে কমপক্ষে 6000 অ্যাকাউন্ট বন্ধ করল টুইটার। শুক্রবার নিজস্ব ব্লগ পোস্টে একথা জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি। টুইটারের দাবি, অ্যাকাউন্টগুলোর মাধ্যমে সৌদি সরকারের ইরান বিরোধী অবস্থানকে লাইক, শেয়ার ও মন্তব্যের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছিল। এছাড়া ইরানের উপর নতুনভাবে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিও আরবি ভাষায় নিজেদের মধ্যে আলোচনা করতেন এসব ব্যবহারকারী। টুইটার আরও জানিয়েছে, বিশ্বজুড়ে যে 88,000 ভুয়া এবং প্রভাব বিস্তারকারী অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে, এগুলোর মধ্যে রয়েছে সৌদি ভিত্তিক এই 5,929টি অ্যাকাউন্ট। মূলত সালমান প্রশাসনের মতাদর্শ প্রচারের জন্যই এগুলো ব্যবহৃত হচ্ছিল। এর আগে হংকং বিক্ষোভ এবং আন্দোলনকারীদের আক্রমণাত্মক মন্তব্য করার অভিযোগে বন্ধ করা হয়েছিল চীনের 20,000 টুইটার অ্যাকাউন্ট। $737 ম্যাক্স বিমান সিরিজের যন্ত্রাংশ নির্মাণ বন্ধ করল বোয়িংয়ের শীর্ষ সরবরাহকারী স্পিরিট অ্যারো সিস্টেম। শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে কানসাস ভিত্তিক এই প্রতিষ্ঠানটি। আরও জানায়, বিতর্কিত সিরিজের বিমানটির জন্য আর ফিউজলেগ বানাবে না তারা। এই ঘোষণার মাধ্যমে মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সাপ্লাই চেইন এবং কর্মসংস্থানের উপর চাপের প্রথম ধাক্কা এসে লাগল। গেল সপ্তাহেই বোয়িং ঘোষণা দেয় 2020 সালের জানুয়ারি মাস থেকে সাময়িকভাবে বন্ধ থাকবে 737 ম্যাক্স সিরিজের বিমানের উৎপাদন। সেই সময় সরবরাহকারীদের সাথে সুসম্পর্ক বজায় রাখার কথাও নিশ্চিত করে বোয়িং। 1 বছরের মধ্যে ইন্দোনেশিয়া ও ইথিওপিয়ার মালিকানাধীন 737 ম্যাক্স সিরিজের 2টি বিমান দুর্ঘটনায় পড়ে, যাতে প্রাণ হারান কমপক্ষে 350 মানুষ। এরপরই বিশ্বজুড়ে বয়কট করা হয় এই সিরিজের বিমান। বড়দিনের আগে মেক্সিকোয় চলছে শেষ মুহূর্তের প্রচারণা। আলোকসজ্জা বা ক্রিসমাস ট্রি সাজানোর ঐতিহ্যবাহী বেশিরভাগ উপকরণ বানায় লাতিন আমেরিকার এই দেশটি। মূল ক্রেতা যুক্তরাষ্ট্র ও কানাডা। এছাড়া ইউরোপের বিভিন্ন দেশের পাশাপাশি জাপান ও মালয়েশিয়া পর্যন্ত পৌঁছে যায় মেক্সিকান পণ্য। লাল পূজা হয় প্রতিদিনই যেন ক্রিসমাস। ছোট্ট মেক্সিকান শহরটিতে বানানো হয় ঐতিহ্যবাহী কাচের বাবল সহ অন্যান্য অনুষঙ্গ। একেবারেই হাতে তৈরি এসব পণ্যের চাহিদাও বেশ। তাই তো শহরটিতে উৎপাদিত 60% পণ্যই যায় যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের বিভিন্ন দেশে। সম্প্রতি এশিয়ার কয়েকটি দেশেও বিস্তৃত হয়েছে বাজার। এসব পণ্যের মাধ্যমে ঘরে ঘরে উৎসবের আনন্দ পৌঁছে দিতে পারছি, এটাই পরিতৃপ্তি। আমাদের জন্য ক্রিসমাস অনেক গুরুত্বপূর্ণ, কারণ শহরের 60-70% মানুষের রুটি রুজি এসব পণ্যের উপর নির্ভরশীল। মেক্সিকোর ঘরে ঘরে এখনই শোভা পাচ্ছে অপর ঐতিহ্যবাহী ক্রিসমাস অনুষঙ্গ পিনাটা। ধর্মীয় রীতি পালন থেকেই সাজানো হয় উজ্জ্বল ও রং বেরঙের এই তারা, যা বড়দিনের সন্ধ্যায় লাঠি দিয়ে ফাটানো হয়। কাগজ দিয়ে নির্মিত তারার ভেতর থেকে ছড়িয়ে পড়ে চকলেট, বাদাম ও ছোট্ট খেলনা। পিনাটা সবসময় খুশি বয়ে আনে, কারণ ক্রিসমাসে তারাটি ফাটানোর পর বাচ্চা ও অতিথিদের মধ্যে অদ্ভুত আনন্দ ছড়িয়ে পড়ে। এটা আসলে বাইবেলে বর্ণিত ছোট্ট একটি উপস্থাপনা। এর মাধ্যমেই যীশু খ্রিস্টের জন্মের কথা জানতে পেরেছিল বিশ্ব। বাইবেলে উল্লেখ রয়েছে, যীশু খ্রিস্টের জন্মের পর 3 জ্ঞানী পুরোহিতকে পথ দেখিয়েছিল উজ্জ্বল নক্ষত্র পিনাটা বা পোজাদাস, যারা নবজাত শিশু ও মাতা মেরির জন্য নিয়ে এসেছিলেন উপহার, করেছিলেন ভাগ্য গণনা। মৌলি ইসলাম, যমুনা নিউজ। এই ছিল আজকের যমুনা ডেস্কের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।